হচ্ছে 404 থেকে 431 এই পার্টটার মধ্যে ফৌজদারির আপিল সংক্রান্ত বলা আছে। তাহলে আমার ফৌজদারি আপিল থেকে যেখানে প্রশ্ন আসে আমরা মাথায় রাখবো 404 থেকে 431 মধ্যে আপিল বলছে এতটুকু বলে আমরা খালাস। ভিতরে কি আছে এটা নিয়ে আমাদের মাথায় একটু কম ঘামানো চলবে। ফৌজদারি আপিল ওই প্রশ্নটা নিচের অংশে। আচ্ছা, এখন আপিলের বিষয়গুলি কীরকম হয় আগে আমাদের আগে ম্যাজিস্ট্রেট বিষয়টা আমরা দেখি। ম্যাজিস্ট্রেট তো মূলত মেইনলি 3 প্রকার। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যিনি প্রথম নিয়োগ পান, এরপর একটু প্রমোশন হয় দ্বিতীয় শ্রেণী, এরপর হয় প্রথম শ্রেণী, এইভাবে ম্যাজিস্ট্রেটদের প্রমোশন হয়। এখানে অবশ্য ম্যাজিস্ট্রেটদের আবার আলাদা আলাদা কোয়ালিফাইড করে আমি বাদ করছি কোয়ালিটি অনুযায়ী। সেটা আমরা যে ম্যাজিস্ট্রেটদের দেখতে পাই। স্যার ওই যে আমরা যে গ্রেফতারি পরোয়ানাটা করলাম সেটার মধ্যে 12টা এন্ট্রি কি সবগুলোই দিতে হবে সিরিয়াল ওয়াইজ? পারলে তো 12টাই দিলেই ভালো। আর সিরিয়াল থেকে মেনটেন করতে হবে না এন্ট্রি দিতে হবে? সিরিয়াল মেনটেন না করলেও চলবে। এই পর্যায়ে এরকম না, আপনাদের তো ভয় পাওয়ার কিছু না। আজকে অনলাইনে আর অনলাইনে 3 জন আছে, অনলাইনে 4 জন আছে, আর বাকি দেখুন। ওকে, তাহলে ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত আমরা দেখতে পাচ্ছি আমাদের শর্ত অনুযায়ী 2 প্রকার। আমরা যাই আমাদের নর্মাল কোর্টগুলিতে কীরকম, সর্বনিম্ন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আছে। সর্বনিচের দিকে যে ধাপে হাতের ডান দিকে মেট্রোপলিটন এলাকার বাহিরে, মানে আমাদের নারায়ণগঞ্জ বা এরকম জায়গা থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় তৃতীয় শ্রেণী, মানে ওই যে তৃতীয় শ্রেণী থাকবে, এর উপর একটা তৃতীয় শ্রেণী থাকবে, এর উপর হচ্ছে ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী, যাকে মূলত আবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হয়। মানে ওনার প্রথম শ্রেণী হলে প্রথম শ্রেণীর মধ্যে আবার যিনি সিনিয়র একটু এক্সপিরিয়েন্সড হয় ওনাকে সিনিয়র বলা হয়। এখান থেকে যখন আরও একটু এক্সপিরিয়েন্সড হয় ওনাকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসিজিএম বলা হয়। এটাতে যেন আরেকটু এক্সপি হয় তাহলে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে। তাহলে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তো আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে কেন, কিন্তু দ্বিতীয় তৃতীয় শ্রেণীর উপরে তো আরেকটা প্রথম শ্রেণী আছে। ফার্স্ট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কই আপিল করবেন না, কারণ চিফও প্রথম শ্রেণী, উনিও প্রথম শ্রেণী, উনি হলো প্রথম শ্রেণীর মধ্যে সবচেয়ে সিনিয়র, উনি প্রথম শ্রেণীর মধ্যে সবচেয়ে জুনিয়র। উনি চলে যাবেন দায়রা জজ সাহেবের কাছে, জেলা জজের কাছে। মানে দ্বিতীয় দিন যাবে ওখানে। আপনি তো বোর্ডে খাতা একে বুঝাইতে পারেন, আপনার জাস্ট এটা বোঝা লিস্টে 3টা, নিচের 2টা দিলে ওরা দুইটা যেহেতু দ্বিতীয় তৃতীয় প্রথম শ্রেণীর মধ্যে যিনি সিনিয়র, প্রথম শ্রেণীর মধ্যে যিনি সিনিয়র ওনার কাছে যাবেন। আর প্রথম শ্রেণী যদি কোনো রায় দেয় উনিও তো প্রথম শ্রেণী, উনিও তো প্রথম শ্রেণী, এটা চাইতে এর বস কি দায়রা জজ ওনার কাছে। এমনি জানেন এটা না বুঝলে তার না আপিলের প্যাটার্নে বুঝবেন না, প্যাটার্ন বোঝার ইম্পর্টেন্ট। এটা একেবারে যদি আপনাদের গাইডের এই প্রশ্নটা একবার শেষ প্যারাটা শেষ পয়েন্টটা দেখেন, এই প্রশ্নটা না, এই মানে ফৌজদারি আপিলের 2 নম্বর যে পয়েন্টটা এই প্রশ্নের মধ্যে না, কিন্তু ওই যে ওইটাই ফৌজদারি আপিলের রোমান সংখ্যা আছে না, দ্বিতীয় রোমান সংখ্যাটা লেখেন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের বিরুদ্ধে কই আপিল করতে হবে। ঠিক আছে, আমি যেটা বলছি তাই, ঠিক তাই। হ্যাঁ, আচ্ছা। এরপর আমরা দেখব, এখন আমরা দেখব ওইটা বললাম না, এবার আবার প্রথম রোমান সংখ্যাটা আবার চলে আসবে। এবার দেখি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট সম্পর্কে আরেকটু স্পেসিফিক কী বলতেছে। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট হোক, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোক, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মানে কি ঢাকা মহানগরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোক বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোক, এবং যুগ্ম দায়রা জজ, এখানে নতুন একটা দেখলাম যুগ্ম দায়রা জজ, ওনারা যদি 5 বছরের কম কারাদণ্ড দেন তাহলে দায়রা জজ সাহেবের কাছে। প্রথম শ্রেণী আর অতিরিক্ত শুধু এতটুকু বলো যুগ্ম দায়রা জজ যদি 5-এর নিচে কারাদণ্ড দেন, প্রথম শ্রেণী লেভেল তো সবাই, মেট্রোপলিটন, চিফ মেট্রোপলিটন, প্রথম শ্রেণী, চিফ জুডিশিয়াল, সবাই প্রথম শ্রেণী, সাথে যোগ হচ্ছে যুগ্ম দায়রা জজ। এরা যদি 5 বছর নিচে কারাদণ্ড দেন তাহলে যাবেন হচ্ছে দায়রা জজ। এটা আমরা দায়রা জজ জানলাম। আচ্ছা, পড়তেছি ওইটা এখন আমরা দেখতেছি ম্যাজিস্ট্রেট পার্টটা দেখতেছি।
উল্লেখ্য যে খালাস আদেশের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট কোর্টের বিরুদ্ধে আপিল করতে হবে দায়রা জজে। কেউ কেউ যদি খালাস দিয়ে দেয়, সাজা দিলে এই পলিসি, আর খালাস দিলে একবার কাউকে ডাইরেক্ট দাঁড়া বলছে দায়রা জজ ছাড়া এটা তো স্যার খালাসের আমাদের মতো হইলো না। আপিলের মধ্যে একটা হলো সাজার বিরুদ্ধে আপিল, একটা খালাসের বিরুদ্ধে আপিল। একটু আগে যা দেখালাম ওইটা সাজার পলিসি, এখন দেখাচ্ছে খালাসের বিরুদ্ধে হলে কোনো মিস্টেক নাই, ডাইরেক্ট যে কোর্টে সাজা দেখ, তৃতীয় শ্রেণী সাজা দেখ, তৃতীয় শ্রেণী খালাস দেখ, দ্বিতীয় শ্রেণী খালাস দেখ, প্রথম শ্রেণী খালাস দেখ, চিফ খালাস দেখ, যেই খালাস দেখ যাবে হচ্ছে দায়রা খালাস দেওয়ার ক্ষেত্রে। এটা ছকটা বলতে আপনার বুঝতে সুবিধা। আর দায়রা জজ যদি খালাস দেয় তাহলে এর বিরুদ্ধে হাইকোর্ট, দায়রা জজের উপরে কি আছে, জেলার বড় হচ্ছে হাইকোর্ট। দায়রা জজের বিরুদ্ধে, তাহলে আমরা বুঝতে পারলাম সাজার জন্য কই আপিল, আর খালাসের বিরুদ্ধে কই আপিল। খালাসের জন্য একবারে ক্লিয়ার কথা, খালাস মানে দায়রা জজ আপিল, আর দায়রা জজ না দিলে তো হাইকোর্টে যাইতে হইব। তবে সাজার ক্ষেত্রে পার্থক্য হইলো দ্বিতীয় তৃতীয় শ্রেণী গেলে হলে চিফের কাছে যাইবা, আর প্রথম শ্রেণী হইলে দায়রা জজের কাছে যাইবা। আর যুগ্ম দায়রা যদি 5 বছরের কম দেয় তাইলেও দায়রা জজের কাছে যাইবা। কিন্তু যুগ্ম দায়রা জজ তো জজ সাহেব, উনি যদি 5 বছরের বেশি জেল দেয় হাইকোর্ট। তোমরা দায়রা জজের কাছে আমরা তো বলছি যুগ্ম দায়রা জজ 5 বছরের কম দিলে দায়রা জজ সাহেবের কাছে, 5-এর বেশি দিলে তো এর ক্ষমতা নাই, হাইকোর্ট। কোনো আদালত কোনো মামলায় 6 বছর জেল দিল, এটা হাইকোর্টে যাওয়া ছাড়া পায় না। এটা দাঁড়া বলতে লিখতে হবে না। না, দায়রা জজ 5-এর নিচে হইলে, যুগ্ম দায়রা যদি 5-এর নিচে দেয়, এই ছকটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা কাউকে অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারবো আচ্ছা কী ঘটনা, এই ঘটনা, আচ্ছা ঠিক আছে, এটা হবে, এরপর এটা হবে, এরপর এটা হবে।